আজকের এই ভিডিওটিতে আমরা পুলিশ ভেরিফিকেশন রোল বা যেটাকে সংক্ষেপে আমরা সকলে পিভিআর বলে থাকি, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করার পরে কোন কোন ডকুমেন্টস সহকারে এই ফর্ম জমা করতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি হয়তো একটু লম্বা হবে। আমি তোমাদের এটা বলবো যে ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো, দেখো, কারণ এটা তোমরা যারা সিলেক্টেড হয়েছো, যেমন আইসিডিএস সুপারভাইজার বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এসআই বলো, পিএসসির ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, ডব্লিউবিসিএস বলো, এক্সাইজের কনস্টেবল এসআই, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা, ইভেন কোনো কোনো ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রেও এই পিভিআর এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পিএসসি যতগুলো পরীক্ষা হয় সবগুলোতেই পিভিআর এর ব্যাপার থাকে, মেডিকেল থাকে, পিভিআর থাকে, ডিভি হয় প্রথমে, তারপরে এই বিষয়গুলো আসে। তো আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, এবং ভিডিও লম্বা হবে, একটু মনোযোগ সহকারে শুনবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে তোমাদের খুব একটা ক্ষতি হবে না। আমার চ্যানেলে যদি 2জন সাবস্ক্রাইবার বাড়ে, সেটা নিঃসন্দেহে আমার চ্যানেলটা একটু সামনের দিকে এগিয়ে যেতে হেল্প হবে। সেক্ষেত্রে আমিও এন্থু পাবো যে আরো এরকম তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে। আর অবশ্যই তোমরা মতামত জানাবে, এবং কারোর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আমার যেটুকু সীমিত জ্ঞান রয়েছে সেই সীমিত জ্ঞানে তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার, যেমন প্রিভিয়াসলি বিভিন্ন বিষয়ে তোমরা আমার কাছ থেকে জানতে পেরেছো। তো এই যে পিভিআর বা পুলিশ ভেরিফিকেশন রোল, এটা কখন হবে, এটা কখন, এর কাজটা কখন আসবে সে বিষয়ে বলি। যে যখন তোমাদের নাম ফাইনাল মেরিট লিস্টে চলে আসে, তখন কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি হয়, আবার কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেটা হয় ডিরেক্ট পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল, এই দুটো বিষয় চলে আসে। তো আমি ধরে নিচ্ছি যে প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে, ডেট দিয়ে সেখানে ডাকা হবে, তোমরা সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসবে। তোমাদের সমস্ত অরিজিনালগুলো আবার নিয়ে যেতে হবে, যেমন করে তোমরা ইন্টারভিউয়ের সময় সেগুলোকে দেখিয়েছিলে। অরিজিনালগুলো তো নিয়ে যাবেই, সঙ্গে দুটো সেট জেরক্স, ফটো বা অন্যান্য যত বিষয় যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের সময় পার্সোনাল টেস্টের সময় লেগেছিল, সমস্ত বিষয়গুলো আরও একবার সেগুলো চেক আপ বা চেকিং যাই বলো না কেন সেটা হবে, সেটা করতে হবে। তো সেটাই হচ্ছে ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরে যে স্টেপ সেটা হচ্ছে একই সাথে পাশাপাশি মেডিকেল এবং পিভিআর বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। মেডিকেলটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব, আজকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা নিয়ে আলোচনা করি। তো পিভিআর এর এই যে ফর্মটি দেখতে পাচ্ছ, দেখো এখানে এই জায়গাটা, এই জায়গাটা যদি আমি তোমাদের দেখাই, এই জায়গাটা দেখো, এখানে লেখা আছে এ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। A passport size recent photograph is to be pasted here, and it should be then attested by a gazetted officer. তো এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। ইন্টারভিউয়ের সময় বা পরীক্ষা অ্যাপ্লাই করার সময় কেমন ফটো দিয়েছো সেটা পরের কথা। রিসেন্ট মানে রিসেন্ট, রিসেন্ট বলতে নট মোর দেন 6 months ওল্ড। তো 6 মাসের বেশি পুরনো ফটোকে রিসেন্ট বলা হয় না, 6 মাস পর্যন্ত ব্যাপারটাকে রিসেন্ট বলা যেতে পারে। তো যদি 6 মাসের মধ্যে ফটো থাকে লাগাও, অথবা নতুন করে ফটো তুলে লাগাও। এবং তারপরে সেই পাসপোর্ট সাইজ কালার ফটো সেটা লাগানোর পরে সেটা আবার কি করতে হবে, সেটা আবার গ্যাজেটেড অফিসার দিয়ে সই করতে হবে, মানে গ্যাজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হবে। এবার গ্যাজেটেড অফিসার বলতে কারা সেটা আমি পরে বলছি, আর তোমরা অনেকেই জানো এই বিষয়টা, তবুও আমি পরে মেনশন করে দেবো। এবার এটা হয়ে গেল, এবার আমরা চলে আসছি এই জায়গাটা, একদম প্রথমে যেটা বলা আছে 1 নম্বরে, নেম ইন ফুল। তো পুরো নাম লিখতে বলা হয়েছে ইন ব্লক লেটার উইথ এলাইসেস ইফ অ্যানি, প্লিজ ইন্ডিকেট ইফ ইউ হ্যাভ অ্যাডেড অর ড্রপড at any stage any part of your name or surname. তো এখানে একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, দেখো সারনেম আর নেম দুটো জায়গা দেওয়া আছে এখানে, তোমাদের দেখাতে পারছে কিনা জানি না। দেখো এখানে সরি, এখানে সারনেম আর এখানে নেম দেওয়া আছে হলো। এখন ব্যাপারটা হলো মিডিল নেম বলা নেই,
তো অনেকের মিডিল নেম রয়েছে, তাই বলে তা কি তারা দেবে না? নিশ্চয়ই সেটাকেও তারা সেখানে মেনশন করে দেবে। আবার কি বলা হয়েছে, প্লিজ ইন্ডিকেট ইফ ইউ হ্যাভ অ্যাডেড অর ড্রপড। তো অনেকের কি হয়, অনেকের মানে বৈবাহিক কারণে ডিউ টু ম্যারেজ হাজব্যান্ডের সারনেম বা পদবিটাকে অ্যাড করতে হয়, অনেকেই করে না। এই চাকরির ক্ষেত্রে সমস্যা হয় বলে অনেকেই আজকাল করতেই চায় না। তো করলে কোনো অপরাধ কোনো কিছু ব্যাপার নেই, করলে কোনো ভুলও কোনো ব্যাপার নেই, এটা একদম কোনো অসুবিধা নেই। তো বিশেষ করে এখানে খুব সুন্দর করে নামটা লিখতে হবে, সারনেম অর্থাৎ পদবিটা আগে পরে নামটা। এটা কিভাবে লিখবে আমি বলছি। যেমন করে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, যে নাম দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে বা যেভাবে করেছিলে ঠিক সেভাবেই এই জায়গাটা ফিল করবে। আচ্ছা, এরপরে আমরা পরের স্টেজটাতে যাই। সেখানে পরের স্টেজটাতে দেখো, দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস অ্যাপ্লাইড ফর। 2 নম্বরে বলা আছে, তো কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে সেটা এখানে ক্লিয়ার একদম মেনশন করবে। তুমি যদি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল হয় সেটা, সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার যদি হয় সেটা, ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ যদি হয় সেটা, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, এসআই হোক, যাই হোক না কেন, যা অ্যাপ্লাই করেছিল সেই পোস্টের নামটা এখানে লিখতে হবে। আচ্ছা, এবং সঙ্গে কোন ডিপার্টমেন্ট বা সার্ভিস সেটাও এখানে লিখতে হবে, সংক্ষেপে লিখলেও সেটা চলবে। 3 নম্বরে কি বলা হচ্ছে, প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, দ্যাট ইজ ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অর হাউস নাম্বার, লেন, স্ট্রিট, রোড, এরিয়া উইথ পিন। তো যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসটা এখানে ক্লিয়ারলি মেনশন করতে হবে। গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে একরকম করে অ্যাড্রেস লেখা হয়, শহরে এরিয়ার ক্ষেত্রে আরেক রকম করে অ্যাড্রেস লেখা হয়। তো যেভাবে পোস্টাল অ্যাড্রেস তোমরা লিখে থাকো নিজের অ্যাড্রেসটা, সেভাবে এখানে লিখবে। অনেকটা জায়গা দেওয়া আছে, সেখানে নিঃসন্দেহে খুব ভালো করে সেটা কুলোবে, অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে 4 নম্বরে বলা হয়েছে হোম অ্যাড্রেস পার্মানেন্ট। তো আশা করি নিঃসন্দেহে এই দুটো অ্যাড্রেস সেমই হবে, অসুবিধা হবে না কোনো। ন্যাশনালিটি ইন্ডিয়ান। আচ্ছা, সিতে বলা হয়েছে ইফ অরিজিনালি আর রেসিডেন্ট অফ পাকিস্তান বাংলাদেশ, আশা করব এটা কারোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 5 নাম্বারটা দেখো, ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, পার্টিকুলার্স অফ প্লেস হোয়ার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দ্যান 1 year ডিউরিং দ্য প্রিসিডিং 5 years। তো বলা হয়েছে যে লাস্ট 5 বছরে, অর্থাৎ গত 5 বছরের মধ্যে কোনো একটি জায়গায় যদি তুমি 1 বছরের বেশি সময় ধরে থাকো, তাহলে সেই জায়গাটির বিষয়ে এখানে উল্লেখ করতে হবে। একটা জিনিস মনে রেখো, কোনো কিছু কিন্তু এখানে মিথ্যা বা ফলস ইনফরমেশন দেওয়া যাবে না। ইভেন ইফ, যদিও মানে যদি তোমার ধরে নিচ্ছি বিয়ের কারণে বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি এই ব্যাপারটাও হয়েছে, তাহলেও কিন্তু যে দুটো অ্যাড্রেস সেইটা কিন্তু এখানে মেনশন করতে হবে, এবং কতদিন থেকে কত, এক্সাক্ট ডেট না হলে আনুমানিক একটু ডেট বসিয়ে দেবে। তো এরকম যদি একাধিক জায়গা থাকে, তাহলে একাধিক ঘর রয়েছে, 1 2 3 4 5টা ঘর রয়েছে, আশা করবো এতগুলো কারোর এরকম হবে না, একটি ঘরের মধ্যে এই কাজটি হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আচ্ছা, 6 নম্বরে 2 নম্বর পেজ, যেটা 2 নম্বর, এটা অ্যাকচুয়ালি F4-এ রয়েছে, আর আমি এটা তোমাদেরকে স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি। 6 নম্বরে দেখো, এখানে বলা হয়েছে 6-এর এতে, ফাদার্স নেম ইন ফুল উইথ অ্যালাইসিস। তো ওই শ্রী শ্রীমান দিয়ে বাবার নাম লিখতে বলা হয়েছে, লিখবে, ফুল নেম লিখবে। প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, ইফ ডেট গিভ লাস্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তো বাবার অ্যাড্রেসটা বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ইফ ডেট গিভ লাস্ট অ্যাড্রেস। তো এখানে ডেট, যেহেতু ইফ ডেট যদি মৃত হয়ে থাকে, তাহলে বলা হয়েছে যে লাস্ট তিনি যে অ্যাড্রেস থাকতেন সেটা লিখতে বলা হয়েছে। পার্মানেন্ট হোম অ্যাড্রেস, এটা মেনলি বাবার বিষয়টাই বলা হয়েছে। আচ্ছা, প্রফেশন কি করে থাকেন বাবা, তার প্রফেশনটা যাওয়া হয়েছে। ইফ ইন সার্ভিস গিভ ডেজিগনেশন অ্যান্ড অফিসিয়াল অ্যাড্রেস, যদি বাবা কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার ডেজিগনেশন এবং অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে, অফিস অ্যাড্রেস, সেটা মেনশন করতে হবে। 7 নম্বরে বলা হয়েছে ন্যাশনালিটি অফ ফাদার, বাবা কোথাকার অধিবাসী। তো নিঃসন্দেহে ইন্ডিয়ান, মাদার হচ্ছে ইন্ডিয়ান, হাজব্যান্ড যাদের ক্ষেত্রে প্রযোজ্য ইন্ডিয়ান, ওয়াইফ যাদের ক্ষেত্রে প্রযোজ্য ইন্ডিয়ান। আচ্ছা, প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ, হাজব্যান্ডের জন্মস্থান কোথায় সেটা লিখতে হবে, ওয়াইফ জন্মস্থান কোথায় সেটা লিখতে হবে, যদি প্রযোজ্য হয় তাহলে এগুলো মেনশন করতে হবে। আচ্ছা,
এখানে বলা হয়েছে এক্সাক্ট ডেট অফ বার্থ টু বি সাপোর্টেড বাই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এনি আদার রিকগনাইজড বোর্ড। তো সঠিক ডেট অফ বার্থ এখানে লিখতে বলা হয়েছে ডিডি এমএম ওয়াই ফরম্যাটে, এবং বলা হয়েছে যে প্রুফ হিসাবে হয় বার্থ সার্টিফিকেট দিতে হবে, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, অথবা একই রকম কোনো রিকগনাইজড বোর্ডের কোনো ডকুমেন্ট দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস সেটা দেবে, প্রেজেন্ট অ্যাড্রেসটা যেদিন এই ফর্মটি ফিল আপ করছো সেই দিনের হিসেবেই দেবে, 2-4 দিন কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এজ অ্যাট ম্যাট্রিকুলেশন অর্থাৎ স্কুল ফাইনাল এক্সামিনেশন, যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তখন বয়স কত ছিল। 9 নম্বরে বলা হয়েছে প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ইন হুইচ ইট ইজ সিচুয়েটেড। তো তুমি কোথায় জন্মগ্রহণ করেছো এটা 9 নম্বরে লিখতে হবে। সেই যে জায়গায় জন্মগ্রহণ করেছো সেই জেলা, রাজ্য সব লিখতে হবে। অনেক জায়গা দেওয়া রয়েছে, লিখে দেবে। ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং, কোন জেলায় থাকো এবং কোন স্টেটে থাকো সেটা লিখতে হবে। আচ্ছা, বা কোন জেলা থেকে তুমি বিলং করো সেটা লিখতে হবে। আচ্ছা, 10 নম্বরে স্টেট ইউর রিলিজিয়ন, কোন ধর্ম অবলম্বী, কোন ধর্ম মেনে চলো সেটা এখানে লিখতে হবে। হিন্দুইজম, বুদ্ধিজম, ইসলাম, যার যেটা ধর্ম সেটা এখানে মেনশন করবে। আর ইউ মেম্বার অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তো তুমি কি এসসি এসটি অথবা ওবিসি ক্যাটাগরির কেউ যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করে বলা হয়েছে ইফ অ্যান্সার ইয়েস অর নো, তো না হলে নো। ইফ দ্য আনসার ইজ ইয়েস, স্টেট দ্য নেম স্টেট দ্য নেম দেয়ার অফ কপি অফ সার্টিফিকেট টু বি স্টেট। তো যদি ধরে নিচ্ছি কেউ একজন এসসি, তাহলে সে লিখবে এসসি, সে লিখবে ইয়েস কমা এসসি বা শিডিউল কাস্ট, আর তারপরে সেই শিডিউল কাস্ট সার্টিফিকেটটি অ্যাটাচ করে দিতে হবে ডকুমেন্ট হিসেবে। হোয়েদার ম্যারিড অর আনম্যারিড, তো এটা তো ইয়েস নো করবে, ম্যারিড হলে ইয়েস ম্যারিড, আর আনম্যারিড হলে আনম্যারিড লিখে দেবে। ডিস্টিংগুইশড মার্ক অফ আইডেন্টিফিকেশন, শরীরের এমন কোনো বিশেষ চিহ্ন ডি নম্বরে বলা হয়েছে, সেটা এখানে মেনশন করতে হবে, যেটা দেখে তোমাকে বোঝা যাবে যে হ্যাঁ তুমি সেই ব্যক্তি। অনেকে তিল থাকে, অনেকে কাটা চিহ্ন থাকে, চিল থাকে, এরকম কিছু একটা মেনশন করে দেবে। 11 নম্বরে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন শোয়িং প্লেসেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুল অ্যান্ড কলেজেস ফ্রম ম্যাট্রিক অর এক্স স্ট্যান্ডার্ড অনওয়ার্ডস। তো তোমরা যেভাবে পরীক্ষায় যে চাকরিটা পেয়েছো সেই পরীক্ষায় অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশনে নিজের যতটা শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছো ততটা এখানে দেখাতে হবে। মাধ্যমিক দেখালে মাধ্যমিক পর্যন্ত, যদি পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেখিয়ে থাকো উচ্চ মাধ্যমিক পর্যন্ত, যদি পরীক্ষার ফর্মের মধ্যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে গ্রাজুয়েশন দেখিয়ে থাকো গ্রাজুয়েশন পর্যন্ত, যা যা দেখিয়েছো সব এখানে মেনশন করতে হবে। এবার কোন স্কুলে পড়েছো, কবে সেই স্কুলে ভর্তি হয়েছো, কবে স্কুলটা লিভ করেছো, এবং সেই স্কুল থেকে কোন পরীক্ষা পাশ করেছো, এই তথ্যগুলো 1, 2, 3, 4 করে এখানে এই যে বক্সটা রয়েছে এই জায়গাটা তোমাদের সেগুলো কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। প্রথমে মাধ্যমিক লিখলে 1 নম্বর দিয়ে মাধ্যমিক, বোর্ডটার নাম লিখলে ধরে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে ডেট অফ এন্টারিং, কত তারিখে ভর্তি হয়েছিলে। ডেট অফ লিভিং, কত তারিখে সেই স্কুল থেকে বেরিয়েছো। আচ্ছা, ডেট অফ লিভিং প্রসঙ্গে একটা কথা উল্লেখ করে দিই, দেখবে তোমরা মাধ্যমিক যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের নিচের দিকে ডেটটা দেওয়া থাকে, সেটাকেই তোমার ডেট অফ লিভিং ধরা হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ঠিক তাই, ডেট দেওয়া থাকে সার্টিফিকেটে, সেই ডেটটাকে তোমার ডেট অফ লিভিং ধরা হবে, যদি খুব পুরনো না হয়ে থাকো। আদারওয়াইজ তোমাদের এই বিষয়টা থেকে তোমরা হেল্প পাবে কোথা থেকে সেটাও বলে দিচ্ছি। তোমরা যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলের অফিসে গিয়ে যোগাযোগ করলে সমস্ত তথ্য সেখান থেকে তোমরা পেতে পারো। তবে সেখানে গেলে তোমাদেরও কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যাতে এই তথ্যগুলো তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। 12 নম্বরে বলা হয়েছে যে ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড গিভ ডিটেলস। তো যারা এই চাকরিটি পাওয়ার আগে চাকরি করেছো তাদের এখানে তথ্যগুলো দিতে হবে, যে এর আগে কোন চাকরি করেছো, ডেজিগনেশন অফ পোস্ট, কোন পোস্টে কাজ করেছো আর কি কাজ করেছো, কবে থেকে কবে পর্যন্ত সেই কাজটা করেছো বা করছো, ফুল অ্যাড্রেস অফ দ্য অফিস, ফার্ম অর ইনস্টিটিউশন, তো কোথায় কাজ করছো সেটা ফুল অ্যাড্রেস লিখতে হবে, এবং রিজন ফর লিভিং প্রিভিয়াস সার্ভিস, এবং বলা হয়েছে কি আগের চাকরিটি কেন ছাড়ছো বা ছাড়বে সেটার রিজনটাও এখানে লিখতে হবে। তো এটা যদি প্রমোশন হয় তো প্রমোশন, আদারওয়াইজ যদি চাকরি না করে থাকো তো ভালো কথা, আর যদি করে থাকো তো লিখবে সেটা।
কেন ছাড়ছো সেটা। আর প্রাইভেট চাকরির বিষয়টা এখানে একদম লেখার দরকার নেই, যদি সরকারি চাকরি করে থাকো তাহলেই লেখো। 13 নম্বরে বলা হয়েছে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, ডিটেইনড, কনভিক্টেড বাই এ কোর্ট অফ ল অফিস। তো বলা হয়েছে যে কখনো কি তুমি অ্যারেস্ট হয়েছো, বা কখনো কি তোমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, বা কোর্ট থেকে কোনো রকম ভাবে তুমি দোষী সাব্যস্ত হয়েছো, এরকম যদি থাকে তাহলে ইয়েস করবে। আশা করবো কারোর ক্ষেত্রে এরকম নেই, থাকলে ইয়েস করতেই হবে, একদম সঠিক ইনফরমেশন দিতে হবে। যদি কারোর থাকে সঠিক ইনফরমেশন দেবে, এবং বলা হয়েছে কি ফুল পার্টিকুলার্স যতটা সম্ভব এখানে কারণটা লিখে দেবে 13 নম্বরে। 14 নম্বরে বলা হয়েছে, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পার্সন অফ ইউর লোকালিটি অর টু রেফারিস টু হুম ইউ আর নোন। তো 14 নম্বরে তোমার দুজন ব্যক্তিকে মেনশন করতে হবে, 1 নম্বর এবং 2 নম্বরে, 14 1 এবং 2-তে দুজন ব্যক্তির নাম এবং অ্যাড্রেস লিখতে হবে, সঙ্গে ফোন নাম্বারটাও দিয়ে দিও। হ্যাঁ, নাম অ্যাড্রেস ফোন নাম্বার, মানে অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেস, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবে, পিন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবে, একজন দুজনের দিতে বলেছে। সেই ব্যক্তি দেবে যাকে তুমি ভালো করে চেনো, যে কে ভালো করে চেনে, এবং যে তোমার সম্পর্কে পুলিশকে কোনো খারাপ কথা বা আজে বাজে কথা বলবে না। কিন্তু নিজের পরিবারের নয়, বন্ধু হতে পারে, এমন কেউ তোমার সিনিয়র জুনিয়র হতে পারে যে তোমাকে খুব ভালোবাসে, তোমার ভালো চায়, সেরকম কারোর নাম দেবে। আচ্ছা, তো এই হলো সমস্ত তথ্য। এবার বলা হয়েছে, আই সার্টিফাই দ্যাট দ্য ফরগোয়িং ইনফরমেশন আর কারেক্ট অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। আই এম নট অ্যাওয়ার অফ এনি সার্কামস্টেন্সেস হুইচ মাইট ইম্পেয়ার মাই fairness for employment under government. I am not aware of any circumstance which my impair my fairness for employment under government. I understand that submission of false information will make me ineligible for employment. তো বলা এখানে নিজে ডিক্লারেশন দিচ্ছি, আমরা ঘোষণাপত্র দিচ্ছি যে আমি যা তথ্য দিয়েছি সমস্ত তথ্য, একদম সমস্ত তথ্যই সত্য, কোনো রকম কোনো ভুল নেই, সব ঠিক দিয়েছি, এটা আমার মানে বিশ্বাস মতো সত্য। আমার এরকম কোনো বিষয় আমার মধ্যে নেই যার জন্য আমি সরকারি চাকরি থেকে বঞ্চিত হতে পারি। আর আমি এটাও জানি যে কোনো রকম কোনো ফলস ইনফরমেশন যদি আমি এখানে প্রোভাইড করে থাকি, তাহলে সেজন্য আমি চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হব। তো এই হলো পিভিআর বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। এইটা ফিল আপ করে তোমাদের ডিআইবি অফিসে তোমাদের জমা দিতে হবে, ডিস্ট্রিক্ট ডিআইবি অফিসে জমা দিতে হবে, বা আইবি অফিসে, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো যেটা, সেখানে জমা দিতে হবে। সেখান থেকে তোমাদের ভেরিফিকেশন হবে। হ্যাঁ, তো এটা হয় যে যখন চাকরিতে তোমাদের নাম উঠে গেল মেরিট লিস্টে, তারপরে এটা হয়। এবার একটা বিষয় যেটা প্রথমে বলতে চেয়েছিলাম, যে গ্যাজেটেড অফিসার কারা। গ্যাজেটেড অফিসার কারা? যারা পিএসসির মাধ্যমে নিয়োজিত হয়েছে কোনো অফিসে, পিএসসির মাধ্যমে, গ্রুপ এ বা গ্রুপ বি, গ্রুপ সি বা গ্রুপ ডি, যারা ডাব্লিউবিসিএস এর মাধ্যমে হয়েছে, তারা প্রত্যেকেই গ্যাজেটেড। বিডিও হতে পারেন, বিএলআরও, আরও, বিএলআরও বলো, আরও বলো, জয়েন্ট বিডিও বলো, মেডিকেল অফিসার বলো, এরা প্রত্যেকেই গ্যাজেটেড অফিসার। সিডিপিও গ্যাজেটেড অফিসার, সিডিপিও গ্যাজেটেড অফিসার, এটা মাথা রাখবে, সিডিপিও গ্যাজেটেড অফিসার। তো এরকম যে কেউ একজন যিনি গ্যাজেটেড অফিসার, তার দ্বারা এই জায়গাটা যে ফটোটা তুমি লাগাচ্ছ সেটা অ্যাটেস্ট করাতে হবে। এবার তিনি তোমাকে নাও চিনতে পারেন, চিনলে ভালো কথা, সমস্ত পেপারস নিয়ে যাবে সই করার জন্য, না হলে শুধুমাত্র এই ফর্মটি নিয়ে গেলে তিনি সই নাও করতে পারেন। তাই চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য তার সামনে থাকা উচিত, সেগুলো দেখালেই তিনি এটা করে দেবেন। আর যারা পিএসসি থেকে যারা সিলেক্টেড হয়েছো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, তারা এর আগে অ্যানেক্সার সি ফিল আপ করেছিলে। এটাকে আগে অ্যানেক্সার সিও বলা হতো, মানে এরকম একটা ব্যাপার ছিল যেটা ইন্টারভিউয়ের সময় সাবমিট করতে হতো। তখনও তোমরা গ্যাজেটেড অফিসারের কাছ থেকে সই নিয়েছিলে। তো এইরকম একই রকম ব্যাপারটা। এই ছিল পিভিআর নিয়ে আলোচনা। আশা করব তোমাদের ইনফরমেশনটা ভালো লেগে থাকবে, আর অবশ্যই মতামত জানাবে, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবে। কারোর কোনো রকম জিজ্ঞাসা থাকলে সেটাও জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সকলকে ধন্যবাদ। আরও একবার বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যাদের এই বিষয়গুলো প্রয়োজন রয়েছে তাদের সঙ্গে শেয়ার করবে। সমস্ত ডকুমেন্ট সহকারে এই ফর্মটি তোমাদের আইবি অফিসে জমা করতে হবে, তারপরে তোমাদের পিভিআর শুরু হবে, এবং মেডিকেলটা সাইড বাই সাইড তোমাদের করতে হবে, সেটা নিয়ে আমি সেপারেটলি বলে দেবো। ধন্যবাদ।